বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় শিক্ষার্থীদের প্রথমেই রাবেয়াস অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয়। আমার ইমেল আইডি rabea.shiuli@gmail.com। আর আমার ইউটিউব চ্যানেল রাবেয়াস অনলাইন ক্লাস। তো ক্লাস শুরুর আগেই আমি তোমাদের সাথে আমার যে কমিউনিকেশন ওয়েটা সেই ওয়েটার বলে দিলাম। তোমরা আমাকে আমার যে ইমেল নাম্বারটা আমি দিলাম, যে ইমেল করতে পারো যে কোনো সমস্যা বা যে কোনো পরামর্শের জন্য। তাছাড়া আমার যে ইউটিউব চ্যানেল যে আমি আমার ক্লাসটা আমি পোস্ট করব, সেই পোস্টের ওখানে বা আপলোড করব, সেখানেই তোমরা কমেন্ট বক্সে আমাকে তোমাদের সমস্যাগুলো জানাতে পারো। তাছাড়া আমাদের যে রামপাল কলেজের পেজ আছে, রামপাল কলেজ মুন্সিগঞ্জ দিয়ে তুমি ফেসবুকে যদি সার্চ করো তাহলে এটা পেয়ে যাবে। তো ওই পেজে আমাদের প্রতিটা শিক্ষকের ক্লাস ওখানে রুটিন অনুযায়ী তোমার আপলোড করা হয়। তোমরা ওই পোস্টগুলোতে যে কোনো সমস্যার জন্য আমাদের কাছে পরামর্শ চাইতে পারো। ঠিক আছে? আজ এইচএসসি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে প্রথম পত্র, সেই প্রথম পত্রটা আমি পড়াবো। প্রথম পত্রের চ্যাপ্টার অন, অর্থাৎ প্রথম অধ্যায় আজকে আমি আলোচনা করব। আজকের এই ক্লাসটি আমার অনলাইনে এইচএস প্রথম বর্ষের সাথে হবে 3 নম্বর অনলাইন ক্লাস। আর তোমার যারা দ্বিতীয় বর্ষে আছো আম, তাদের সাথে এটা আমার 12তম ক্লাস হবে। তো এখানে দেখো, আজকে দ্বিতীয় বর্ষের যারা আছো তাদের জন্য একটি ঘোষণা আছে। সেটা হলো যে তোমাদের যে মিড টার্ম পরীক্ষা, তোমাদের হয়তো কিছুদিনের মধ্যেই তোমাদের যে মিড টার্ম পরীক্ষা, সেই পরীক্ষার রুটিন দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তো এখন থেকে তোমাদের আমি চেষ্টা করব যে তোমাদের জন্য আলাদা একটা ক্লাস নিতে। ঠিক আছে? তো এই ক্লাসটাই হবে তোমার কম্বাইন্ড ক্লাস। এর পরের যে ক্লাসগুলো সেগুলো আলাদা তোমাদের জন্য করা হবে। ঠিক আছে? তো আজকে আমরা কম্বাইন্ড ক্লাস প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের, তো এটাই হবে শেষ কম্বাইন্ড ক্লাস। তো আম, আজকে আজকে আমাদের যে আলোচনার বিষয়, সেই বিষয়টা হলো তোমার প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা। এর আগের ক্লাসে আমি প্রাক ইসলামী যুগের যে তোমার আর্থসামাজিক অবস্থার রাজনৈতিক অবস্থা এবং তোমার যে ভৌগোলিক অবস্থা এবং ভৌগোলিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি আলোচনা করব অর্থনৈতিক অবস্থা আর হলো সামাজিক অবস্থা। এর আগে আমি এই ম্যাপটা এখানে আবার দিয়েছি, দেখো এই ম্যাপটা, এই যে হোয়াইট মার্ক করা যে এটা আছে উপদ্বীপটা, মানে এই দেখো এর 3 পাশেই কিন্তু পানি। দেখো এই যে পানির যে নীল যে কালারটা, তো মানে স্কাই কালারটা, আকাশি কালারটা, এই আকাশি কালার যেটা আছে এগুলো সবই কিন্তু তোমার পানি। অর্থাৎ দেখো, তোমার এই আরব পেনিনসুলা বা আরব উপদ্বীপের তোমার 3 দিকেই কি পানি দ্বারা বা জলাধার দ্বারা আম, পরিপূর্ণ। আর একদিক দেখো, মানে একটা পাশ শুধু তোমার কি এখানে স্থলভাগ। তো এই জন্যই তোমার প্রাক ইসলামী যে প্রাক ইসলামী যুগ কি এখন বর্তমান যে আরব, সেটাকেও তোমার এই আরবকে তোমার কি বলা হয়, তোমার আরব পেনিনসুলা বা আরব উপদ্বীপ। কারণ আমরা জানি যে স্থলভাগের 3 ভাগের জল, 1 ভাগ স্থল। সেই যে ভূখণ্ড, সেই ভূখণ্ডকেই তোমার কি বলা হয়, উপদ্বীপ বলা হয়। তো এই আরবের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের 3 পাশেই জলাধার আর এক পাশে স্থল, যে কারণে তোমার এই আরব উপদ্বীপকে বলা হয় জাজিরাতুল আরব বা ইংলিশে বলা হয় আরব পেনিনসুলা, আর আরবিতে তোমার বলা হয় জাজিরাতুল আরব। ঠিক আছে? তো উম, এই আর এদিকে দেখো এই যে এইখানে
তোমার এই পাঁচটাতে তোমার এগুলো হলো তোমার সীমান্তবর্তী এরিয়া, ঠিক আছে? তো এই দেখো এই যে তোমার এখানেই আম, এই যে আরব পেনিনসুলা থেকে আরেকটু তোমার এটা হবে আম, উত্তর উত্তর পশ্চিমে তোমার অবস্থিত ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য। তো এই বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে তোমার আরবের সম্পর্কটা সেই প্রাচীনকাল থেকেই তোমার মূলত ছিল, কারণ এটা তোমার অনেকটাই তোমার একটা সীমান্তবর্তী এরিয়াই ছিল। তো আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই, সেটা হলো প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক অবস্থা ও সামাজিক অবস্থা। প্রথমেই আমি আলোচনা করব তোমাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে। দেখো এখানে প্রাক ইসলামী আরবের যে আম, সামাজিক অবস্থা সেটা নিয়ে আগে আলোচনা করি, তারপর আমরা অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করব। তো এই টপিক থেকে যে বিষয়গুলো আজকে আমরা দেখব সেটা বা আলোচনা করব, সেটা হলো যে আরব সমাজের যে শ্রেণী বিভাজন, সেই শ্রেণী বিভাজনটা নিয়ে আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব কৌলিন্য প্রথা, নারী ও কন্যা সন্তানদের যে তোমার যে শোচনীয় অবস্থা ছিল সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দাস দাসীদের যে শোচনীয় অবস্থা ছিল সেটা আলোচনা করব। তাছাড়া সমাজে প্রচলিত যে অন্যায় অবিচার ছিল সেগুলো আলোকপাত করব। সমাজে প্রচলিত কুসংস্কার ও কুৎসিত প্রথা সেটার যে একটা প্রভাব ছিল সে সম্পর্কে আমরা আলোচনা করব। তাছাড়া সবচেয়ে যে বড় বৈশিষ্ট্যটা ছিল প্রাক ইসলামী আরবের যে সমাজ ব্যবস্থা সেটা হলো তোমার সমাজের মানুষের যে নৈতিক অবক্ষয়, সেই নৈতিক অবক্ষয় সম্পর্কে আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব তোমার সামাজিক অবস্থার মধ্যে। তো চলো আমরা ডিটেলসে চলে যাই। তো প্রথমেই দেখো আরব সমাজে প্রচলিত ছিল বিভিন্ন শ্রেণী বিভাজন, ঠিক আছে? তো এখানে আসলে ইসলাম পূর্ব যুগে আরবদের যে জনগোষ্ঠী ছিল সেটা মূলত দুইটা ভাগে বিভক্ত ছিল বা দুইটা শ্রেণীতে বিভক্ত ছিল। একটা শ্রেণী হলো তোমার যাযাবর বেদুইন গোষ্ঠী, আরেকটা হলো শহরে যারা বসবাস করত, অর্থাৎ শহরের স্থায়ী বাসিন্দা। মূলত মক্কা মদিনা তায়েফ প্রভৃতি শহরকে কেন্দ্র করে বিভিন্ন শহরে স্থায়ী বাসিন্দারা উন্নত জীবনযাপন করত। অন্যদিকে তোমার বেদুইন যে আরবগণ ছিল সেই আরবগণ তোমার এক স্থান থেকে জীবিকার তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেত এবং সেখানেই তারা অস্থায়ীভাবে বসতভূমি গড়ে তুলতো। আবার যখন তাদের প্রয়োজন সেখান থেকে মানে তাদের প্রয়োজন শেষ হয়ে যেত, তখন তারা আবার সেখান থেকে অন্য জায়গাতে মানে স্থানান্তর হতো। তো এই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার কারণেই কিন্তু এই যে বেদুইন গোষ্ঠী, এই বেদুইন গোষ্ঠীদের তোমার বলা হয় যাযাবর। তারপর হলো কৌলিন্য প্রথা। মূলত তোমার প্রাক ইসলামী যে আরব, এই আরবের সমাজ ব্যবস্থায় তোমার কৌলিন্য প্রথাটা খুবই তোমার প্রভাব বিস্তার করেছিল। এই আরবদের মধ্যে আসলে তাদের যে বংশ গৌরব, তাদের বীরত্ব, তারপর শৌর্য-বীর্য নিয়েই সর্বদাই একটা দ্বন্দ্ব আর কলহ লেগে থাকতো। তো এই সময় তোমার এই যে কৌলিন্য প্রথা, এই কৌলিন্য প্রথাটা খুবই মানে দ্বন্দ্ব এবং কলহের মানে অন্যতম প্রধান কারণ হিসেবে আবির্ভূত হয়েছিল। যেমন তোমার এই দেখো ষষ্ঠ শতাব্দীতে তোমার হিমারীয় এবং মুদারীয়দের মধ্যে একটি যে তোমার আন্তর্জাতিক যুদ্ধের সূচনা হয়েছিল, সেটাও তোমার মূলত এই তাদের যে বংশ গৌরব তারপর বীরত্ব, এইসব নিয়েই তোমার যে দ্বন্দ্ব কলহ হয়েছিল। অর্থাৎ যে কৌলিন্য প্রথা সেখানে প্রচলিত ছিল, সেই কৌলিন্য প্রথার কারণেই তোমার এই হিমারীয় এবং মুদারীয়দের মধ্যে একটি আন্তর্জাতিক যুদ্ধের সূচনা হয়েছিল। তার পরের পয়েন্টটা হলো তোমার নারী ও কন্যা সন্তান প্রাক ইসলামী আরবে কেমন ছিল তা আমরা এখন সংক্ষেপে শুনবো। আম, নারী নারী আসলে তোমার প্রাক ইসলামী আরবের সমাজে নারীদের আসলে অবস্থানটা কি ছিল সেটা যদি আমরা আলোচনা করি, তাহলে এক কথায় যদি আমি বলি তাহলে সেটা বলতে হবে যে প্রাক ইসলামী যুগে তোমার অভিজাত
আহ, বংশের বা অভিজাত শ্রেণীর যে নারীরা ছিল, সেই নারীগুলো ছাড়া তোমার অন্য সকল নারীরা সেখানে তোমার নির্যাতিত হতো। এবং তোমার মূলত আসলে তাদের নারীদের কোনো সামাজিক অবস্থান তখন ছিল না। নারীদের কোনো সুদৃঢ় অবস্থানও তোমার তখন ছিল না। তাদের জীবন এবং সম্মান দুটোই ছিল খুব নড়বড়ে অবস্থায়। এই সময় নারীদেরকে তোমার ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করা হতো। পুরুষেরা ইচ্ছে মতো বিয়ে করত এবং ইচ্ছে মতোই তাদেরকে তালাক দিতে পারত। কোনো নিয়ম কানুন আসলে তখন সেই সমাজ ব্যবস্থায় ছিল না যে কয়টা বিয়ে করতে পারবে বা তালাক দেওয়ারও তো কিছু নিয়ম থাকে। সেই নিয়মগুলো আসলে ওই সমাজ ব্যবস্থায় ছিল না তোমার। তারপর দেখো যে বিবাহ এবং তালাকের কোনো সুনির্দিষ্ট নিয়ম না থাকার কারণে তোমার এখানে বিমাতা মানে যে সৎ মা, সেই সৎ মা এবং ভগ্নীকেও তোমার বিবাহ করার প্রথাটা তোমার সেই সমাজে প্রচলিত ছিল। তোমার একাধিক স্ত্রী থাকার পরও পুরুষেরা দাসীদেরকে যে তোমার দাস দাসী ছিল সেই দাসদের বউ দাসী, সেই দাসীদেরকেও তোমার উপপত্নী হিসেবে ব্যবহার করত। নারীরা আসলে যে পণ্যদ্রব্যের মতো হাটে বাজারে তোমার বিক্রি হতো। মৃত স্বামী পিতা বা নিকট আত্মীয়র যে সম্পত্তি, সেই সম্পত্তি থেকেও তোমার নারীদেরকে বঞ্চিত করা হতো। তবেই যে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে অভিজাত পরিবারের যে নারী, সেই নারীর অবস্থানটা মোটামুটি সন্তোষজনক ছিল। যেমন এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আবু জেহেলের মা ছিলেন, তিনিও কিন্তু ভালো অবস্থায় ছিলেন। এবং আমাদের যে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রী ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু একজন সম্ভ্রান্ত এবং ধনাঢ্য মহিলা হিসেবেই ইতিহাসে সুপরিচিত। তাহলে আমরা বলতে পারি যে নারীর অবস্থানটা মূলত অভিজাত শ্রেণীর যে নারীরা ছিল তাদের অবস্থাটা একটু উন্নত ছিল। কিন্তু তোমার এই অভিজাত শ্রেণীর নারী ছাড়া যে সকল নারীরা ছিল তাদের অবস্থাটা খুবই নড়বড়ে ছিল। তোমার এখানে যদি কন্যা সন্তানের কথা বলি, তাহলে দেখো মানে কন্যা সন্তান জন্ম দেওয়াটা আসলে তারা মনে করতো যে একটা লজ্জাকর ব্যাপার। তো অনেক পিতা এই লজ্জার ভয়ে তাদের যে কন্যা সন্তান, সেই কন্যা সন্তানকে তোমার জীবন্ত কবর দিয়ে দিত। এবং অনেকেই তোমার দেখো, অনেকেই আবার দারিদ্র্যের ভয়ে কন্যা সন্তানকে তোমার জীবন্ত কবর দিতেও কুণ্ঠাবোধ করতো না। তোমার বনু কুরাইশ এবং বনু তামিম, এই দুইটা গোত্রের যে লোকেরা ছিল, তারা মনে করো যে নিজেদের যে কন্যা সন্তান, সেই কন্যা সন্তানকে হত্যা করে আবার সেটা মানে তোমার প্রাউডলি আর কি বলতো যে আমি এটা করেছি, আমি আমার কন্যাকে জীবন্ত কবর দিয়েছি। মূলত এটা আসলে তাদের একটা গৌরবের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। মূলত তোমার এটা বনু যে কুরাইশ বংশ আর হলো বনু তামিম যে গোত্র বা তামিম বংশ, এই দুইটা বংশের মধ্যেই এই যে তোমার কন্যা সন্তানকে হত্যা করা, সেই হত্যা করার যে রীতিটা সেটা তোমার সবচেয়ে বেশি আহ, দেখা যেত। তারপর আমরা এখন দেখো আলোচনা করব আসলে এই প্রাক ইসলামী আরবের যে দাস দাসী, সেই দাস দাসীদের অবস্থা কেমন ছিল। এক কথায় যদি বলি যে বারবার তোমাদের ক্লাসটা ইন্টারাপ্ট হচ্ছে, কারণ বারবার বিমান যাচ্ছে আমার বাসার উপর দিয়ে। তো মানে একটা শব্দ হচ্ছে, তো এই কারণে আমাকে রেকর্ডিংটা বন্ধ করে দিতে হয়, আবার পুনরায় শুরু করতে হয়। আচ্ছা দেখো যে দাস দাসীদের শোচনীয় অবস্থা আমি এখানে বলেছি। আসলে সত্যি তোমার ওই সময় প্রাক ইসলামী যুগে তোমার যে দাস দাসী ছিল, সেই দাস দাসীদের আসলে কোনো স্বাধীনতা ছিল না। তাদের বিয়ে করার নিজের ইচ্ছে মতো বিয়ে করার কোনো স্বাধীনতা ছিল না, কোনো অনুমতি ছিল না। মূলত তারা যে আহ, চলাফেরা করতো সেটারও কোনো স্বাধীনতা ছিল না। আর বাক স্বাধীনতা তো সেটা অনেক দূরের কথা। তোমার আরব সমাজে যে দাস প্রথা প্রচলিত ছিল তা খুবই একটা জঘন্য একটা প্রথা ছিল। তোমার এই দাস দাসীদেরকে তোমার যে হাট বাজার, এই হাট বাজারে এদেরকে তোমার পণ্যদ্রব্যের মতো কেনা বেচা করা হতো। না ছিল এদের কোনো স্বাধীনতা, না ছিল এদের সামাজিক কোনো মর্যাদা। মূলত এই দাস দাসীদের উপর তারা নিষ্ঠুর আচরণ করত। তোমার অনেক সময় যে দাসী,
সেই দাসীকে তারা বিশেষ করে পুরুষরা তোমার উপপত্নী হিসেবে গ্রহণ করত। তারপর দাস এবং দাস যদি তোমার কাউকে বিয়ে করতো তাহলে দাসীকেই বিয়ে করতে হতো। তো এই দাস দাসী দেখো, এই দাস দাসীদের যে গর্ভে যে সন্তানটা হতো, সেই সন্তানটা তোমার জন্মের পর থেকেই যে মালিক ছিল, দাস দাসের যে মালিক মানে বাবা মার যে মালিক প্রভু, সেই প্রভুর দাস হিসেবেই তোমার কি জন্মগ্রহণ করত। দেখো একটা নবজাতক শিশু, সেই শিশুরও কিন্তু তোমার ওই সময় কোনো স্বাধীনতা ছিল না। মূলত সে দাস হিসেবেই একটা শৃঙ্খলার মধ্যে একটা মানে শৃঙ্খলাবদ্ধ হয়েই তোমার কি এই পৃথিবীতে আসতো। তুমি কল্পনা করে দেখো আসলে ওই সমাজ ব্যবস্থাটা কেমন শোচনীয় এবং মানে জঘন্যতম সমাজ ব্যবস্থা ওই সময় তোমার প্রচলিত ছিল। তো এখন দেখো আরেকটা জিনিস, সেই সমাজে প্রচলিত যে কুসংস্কার এবং কুশিত প্রথা, সেই প্রথাটা আমরা একটু আলোচনা করব। তোমার এই সময় আম, তাদের যে মানে তোমার মনে করো যে প্রাক ইসলামী আম, আরবে আরব সমাজে তোমার কুসংস্কার এতই বেশি ছিল যে তারা কোনো কাজ করতে গেলে বা কোনো কাজ শুরু করতে গেলে শুরু করার আগেই তোমার মনে করো তীর নিক্ষেপ করতো। তীর নিক্ষেপ করে তোমার ভাগ্য পরীক্ষা করতো যে এই যে কাজটা করতে চাচ্ছে আসলে এই কাজটা কি তোমার সফল হবে কি হবে না। মানে যদি তীরটা তোমার ঠিক মতো যদি ঠিক স্থানে যদি তোমার নিক্ষেপ করতে পারতো তাহলে তারা ধরে নিত যে তাদের জন্য আজকের যে দিনটি সেই দিনটি শুভ। আর যদি মনে করো তীর নিক্ষেপ যদি কোনোভাবে একটু মানে লক্ষ্য ভেদ করে অন্যদিকে চলে যেত, তাহলে তারা এটা ধরে নিত যে আসলে তাদের জন্য আজকের যে দিনটি সেই দিনটি শুভ নয়, অশুভ। তাহলে তারা সেই কাজটা আর করতো না। তো এইরকম তোমার আরো অনেক কুসংস্কার তাদের মধ্যে তোমার প্রচলিত ছিল। তোমার যে কারণে যুদ্ধে যাওয়ার পূর্বে তারা যে বীর পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষদেরও পূজা করত। তাছাড়া যখন তোমার ঝড় হতো তখন তারা দেখা যেত যে ওই ঝড়টাকে একটা তোমার অশনি একটা শক্তি শক্তি মনে করে তাদেরকে পূজা করতে শুরু করতো। আবার যেমন দেখো তোমার সূর্যের যে তাপ, এই সূর্যের তাপটা যখন একটু বেশি হতো তখন তারা কি করতো এই সূর্যকেই তোমার কি পূজা করতো। মানে তোমার যখন তোমার মনে করো যে একটা মানে শক্তিশালী কিছু মানে আঘাত করতো তাদের ওই ভূখণ্ডে, তখনই তারা সেটাকে তোমার শক্তিশালী মনে করে তোমার পূজা করত। আসলে তারা তখন এটা ভাবতো না যে এটা আসলে কে সৃষ্টি করছে, মানে কেন হচ্ছে, এটা কে করছে। আসলে তারা সেটা না ভেবেই আসলে কুসংস্কারে আচ্ছন্ন ছিল, যে কারণে তারা ওই সময় তোমার মানে যেটাই যে শক্তি তাদের সামনে আসতো সেই বিষয় মানে সেই জিনিসটাকে তারা কি পূজা করত। আসলে এগুলো কুসংস্কারে আচ্ছন্ন ছিল তারা, যে কারণে তারা এগুলো করত। আর এই যে এখানে আরেকটা প্রথার কথা বলেছি আমি, কুশিত প্রথা। এই কুশিত প্রথাটা হলো তোমার সুদ প্রথা। এই সুদ তোমার ইসলামে কিন্তু নিষিদ্ধ করেছে, তোমরা জানো। পবিত্র কোরআন শরীফে এই সুদ গ্রহণ এবং সুদ দেওয়া, তারপর এই সুদের যে সাক্ষী সেই তিনজনকেই তোমার কি এটা তোমার অবৈধ বলে ঘোষণা করা হয়েছে এবং এটাকে তোমার হারাম করা হয়েছে পবিত্র কোরআন শরীফে। কারণ তোমার এই প্রাক ইসলামী যুগে কুশিত প্রথাটা তোমার ব্যাপকভাবে তোমার প্রচলিত ছিল। বিশেষ করে তোমার যে ইহুদিরা ছিল প্রাক ইসলামী আরবে, যে যে সকল ইহুদিরা বসবাস করত, সে সকল ইহুদিদের মধ্যেই আসলে তোমার এই কুশিত বা সুদ প্রথাটা তোমার প্রচলিত ছিল। এরা কি করতো যে মনে করো একজন মানুষকে ঋণ দিত, হ্যাঁ, ঋণ যদি তোমার ঠিক সময় দিতে না পারতো তাহলে তাকে আবার চক্রবৃদ্ধি হারে তাকে সুদ প্রদান করতে হতো। তো এই কুশিত প্রথাটা তোমার মনে করো এতই জঘন্য ছিল, যদি কোনো মনে করো ঋণী ব্যক্তি বা যে সুদ গ্রহণ করেছে সে যদি তোমার ঠিক সময় দিতে না পারতো, তাহলে তার স্ত্রী সন্তান আম, এবং তোমার ওই ঋণ গ্রহণকারীকে তোমার কি করা হতো, বন্দি করা হতো, বন্দি করে নিয়ে আসতো এবং নিয়ে এসে তাদের উপর অত্যাচার করতো। তাছাড়া আবার যদি তোমার তার পুত্র সন্তান বা কন্যা সন্তান থাকতো তাহলে তাদেরকে এনে সেই টাকার বিনিময়ে তাদেরকে দাস দাসী হিসেবে
ব্যবহার করা হতো। মূলত সেই পরিবারের সদস্যরা তোমার আ প্রভু বা যে ঋণ দিয়েছে সেই ঋণ দানকারীর তোমার দাস-দাসীতে পরিণত হতো। তোমার মানে এই যে আরব, এই আরবদের আসলে তখন নৈতিক ও সামাজিক যে অবক্ষয় হয়েছিল, সেই অবক্ষয়ে আসলে সেই অবক্ষয়ের কারণেই মূলত তারা এই সকল অন্যায়, অবিচার এগুলো তারা করতে মানে একটুও তোমার কুণ্ঠাবোধ করতো না। ইসলাম পূর্ব যুগে আসলে আরবে পাপাচার, কুসংস্কার, অন্যায়, অবিচার সমাজকে কলুষিত করে তুলেছিল। তাদের মনে করো যে মদ, পান, জুয়া খেলা, সুদ, নারী সঙ্গ ছিল তাদের কাছে নিত্য নৈমিত্তিক একটি ব্যাপার। যেমন তোমার এখানে ঐতিহাসিক হুদা বক্স তার দ্য আরব সিভিলাইজেশনের পেজ নম্বর 121-এ একটা কথা উনি মন্তব্য করেছেন, সেটা হলো দেখো, war, women and wine were the three absorbing passions of the Arab. Arabia as Muhammad found it, তোমার এটা as এর এখান থেকে found it পর্যন্ত এটা কমা হবে। তারপর দেখো was steeped in ignorance, barbarism and fetishism of the worst time. অর্থাৎ এইটার অর্থটা কি দাঁড়ায়? এটার অর্থটা আসলে দাঁড়ায় যে যুদ্ধ, নারী ও সূরা কি আসলে? সূরাটা হলো মদ পান, ঠিক আছে? তো সূরার প্রতি আরবদের তীব্র আসক্তি ছিল এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আরব দেশকে মূর্খতা, বর্বরতা ও মূর্তি পূজায় নিমজ্জিত অবস্থায় পেয়েছিলেন। তো এটা তোমরা কোটেশন হিসেবে ব্যবহার করতে পারো। আসলে তোমাদের তো সৃজনশীল আসে। তো সৃজনশীলে আসলে মানে এইভাবে তো আর আসবে না। তারপরও তোমরা আ এই এই যে তোমাদের ওই যে কোটেশনটা বললাম সেটা তোমরা দিতে পারো। মেনশন করে তোমাদের যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি পরবর্তী ক্লাসগুলোতে আসলে এই অধ্যায়টা এমনিতে তোমাদের যেভাবে বুঝাচ্ছি আসলে সিরিয়ালে বুঝিয়ে যাচ্ছি, এটা বুঝানোর পরে আমরা আমাদের এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো আসবে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তবে সৃজনশীল তো আসলে তোমরা প্রথম বর্ষের বিশেষ করে যারা আছো তারা দেখো যদি সৃজনশীলগুলো প্রথমে আমি তোমাদের পড়াতাম তাহলে আসলে তোমরা বুঝতা না। উদ্দীপক কি হতো? উদ্দীপক যদি তোমরা টেক্সট বুক না পড়ো তাহলে তার উদ্দীপক বুঝতে পারবে না, তাই না? তো উদ্দীপক বুঝতে হলে তোমাকে প্রথমেই তোমার যে অধ্যায়গুলো আছে টেক্সট বুক, সেই টেক্সট বুকটা পড়তে হবে। না হলে এটার কোনো বিকল্প নেই। তুমি উদ্দীপক আসলে কি চাচ্ছে, তোমার উদ্দীপকে কি বোঝাচ্ছে এবং কি তোমার প্রশ্নগুলোতে আসলে কি জানতে চাচ্ছে সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে না। এইজন্যে আমরা আমাদের যে প্রথম যেকোনো একটা অধ্যায় নিয়ে আমরা মানে এখন আমরা তো প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। তো প্রথম অধ্যায় নিয়ে আমরা ডিটেইলস পড়বো। পড়ার পরে আমরা এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নগুলো দেখবো। তারপরে আমরা এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের কিছু দিয়ে দিব। ঠিক আছে? তো আমি যে ক্লাসগুলো তোমাদের করাচ্ছি প্রতিদিন, এই ক্লাসগুলো একটু নিয়মিত করবে। না হলে আমি যখন সৃজনশীল প্রশ্ন তোমাদের পড়াবো, তখন আসলে তুমি কিছুই বুঝবে না। তখন তোমার কাছে সবকিছু ঘোলাটে মনে হবে। ঠিক আছে? তো দেখো আমরা যে আজকে যে জিনিসগুলো দেখলাম সেটা হলো যে প্রাক-ইসলামী আরবের যে সামাজিক অবস্থা সেই সামাজিক অবস্থা। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো প্রাক-ইসলামী আরবের যে তোমার অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থাটা আমি আলোচনা করব। তো দেখো তোমার এই সময় অর্থ উপার্জনের যে প্রধান উপায়গুলো ছিল সেটি হলো তোমার পশুপালন, লুটতরাজ, সুদ ব্যবসা, ব্যবসা-বাণিজ্য ও শিল্প। মূলত এই ৫ টা তোমার এ তোমার পেশাই মূলত ওই সময় প্রচলিত ছিল ওই সমাজ ব্যবস্থায় অর্থ উপার্জনের উপায় হিসেবে। তো আমরা এখানে একটু মানে এখানে বেশি ডিটেইলস আলোচনা করার কিছু নাই। তো এই জিনিসগুলো মনে রাখবে যে আসলে ওই সময় অর্থ উপার্জনের প্রধান উপায়গুলো কি, কি ছিল? এগুলো হলো তারা কি করত? পশুপালন করত। লুটতরাজ মানে হলো তারা ছিনতাই করত, চুরি করত এরকম।
আর সুদ ব্যবসা তো আমি একটু আগে বলেছি, কুষিত প্রথা আর সুদ ব্যবসা তো একই। আর ব্যবসা বাণিজ্য প্রচলিত ছিল আর শিল্প ছিল। এখন আমরা একটু ডিটেলস আলোচনা করি, ঠিক আছে? দেখো আসলে পশুপালন কারা করতো আসলে? পাকিস্তানি আরবে আমি প্রথমেই বলেছিলাম যে দুই শ্রেণীর লোক বসবাস করতো। একটা হলো তোমার বেদুইন শ্রেণী, আর একটা হলো শহরে স্থায়ীভাবে যারা বসবাস করতো, অর্থাৎ শহরের স্থায়ী বাসিন্দা। তো এরা আসলে দুই শ্রেণীর লোকই তোমার আসলে পশু পালন করত। বিশেষ করে তোমার যাযাবর যে শ্রেণী ছিল, যাযাবর বা বেদুইন গোষ্ঠী ছিল, তারা আসলে পশুপালন করে জীবিকা নির্বাহ করত। কারণ পশুর যে চারণভূমি, সেই চারণভূমির খোঁজেই কিন্তু তোমার কি করতো, তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো, ঠিক আছে? আর তোমার শহরে যারা বসবাস করত, তারাও তোমার এই পশুপালনের মাধ্যমে তাদের যে চাহিদা, সেই চাহিদাগুলো তারা পূরণ করত। লুটতরাজ, আসলে লুটতরাজ কি? লুটতরাজ হলো তোমার আহ, মনে করো ছিনতাই করে নিয়ে যাওয়া, যেটাকে আমরা বলি ছিনতাই করা, সেই ছিনতাই করতো। হ্যাঁ, এখন কারা করতো এই কাজটা? এই সময় তোমার পশুপালনের সাথে সাথে লুটতরাজও আরববাসীদের একটি পেশা হিসেবেই গণ্য হতো। কেননা বিশেষ করে তোমার যে আরব গোত্রগুলো ছিল, এই আরব গোত্রগুলো প্রায় তোমার বিভিন্ন স্থান থেকে যে আগত বণিক শ্রেণী আসতো বা বণিক গোষ্ঠী আসতো, সেই বণিক গোষ্ঠীকে আক্রমণ করে তাদের মালামাল যে থাকতো তাদের সাথে, সেগুলো লুণ্ঠন করে নিয়ে নিত। তাদের মধ্যে এই দস্যুবৃত্তি ছিল তোমার ভদ্রলোকের জীবিকা। আসলে কি তাই? দস্যুবৃত্তি কি কখনো ভদ্র মানুষের জীবিকা হতে পারে? আসলে না। কিন্তু ওই সমাজে এটাকেই তোমার যত রকম অন্যায় অবিচারগুলো হতো, আসলে তারা প্রাউডলি সেটা করতো। ঠিক আছে, তারা আসলে প্রাউড ফিল করতো এগুলো করে। তো দেখো এই লুটতরাজটা আসলে বেশি করতো তোমার যে যাযাবর তোমার যাযাবর শ্রেণী ছিল, এরাও করতো। আবার তোমার শহরে স্থায়ীভাবে যারা বসবাস করতো, এরাও করতো। বিশেষ করে যে বণিক গোষ্ঠী আসতো বাণিজ্যের জন্য, তাদেরকে আক্রমণ করতো এবং আক্রমণ করে তাদের কাছ থেকে যে তাদের মালামাল ছিল সেগুলো লুট করে নিয়ে নিত। বা বাণিজ্য করে ফেরার পথে তাদের কাছ থেকে যে অর্থ আহ, থাকতো তাদের কাছে বা বিক্রির পরে, সেগুলো তারা লুট করে নিয়ে নিত। আর সুদ ব্যবসা আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে ইহুদি সম্প্রদায় যারা ছিল বিশেষ করে, তারাই এই সুদ ব্যবসার সাথে জড়িত ছিল। এটাই তাদের প্রধান পেশা ছিল। এটা আর আমি এখন কিছু বলবো না। তারপর দেখো ব্যবসা বাণিজ্য, আসলে এই ব্যবসা বাণিজ্য কারা করতো তখন? যাযাবর শ্রেণীরা করতো না। আসলে এই যাযাবর শ্রেণীরা তখন তোমার ব্যবসা করতো না। ব্যবসা করতো মূলত মক্কা মদিনা, যে মক্কা মদিনা ও তাইফ শহর সহ যে আরো কিছু মানে শহর ছিল, সেই শহরের বাসিন্দারা মূলত মানে এই ব্যবসা বাণিজ্য করত। এই ব্যবসা বাণিজ্য করার জন্য তারা যে নিজের দেশের সীমান্ত পেরিয়ে আরো পার্শ্ববর্তী যে দেশগুলো ছিল, সেই দেশগুলোতে চলে যেত, ঠিক আছে? তারা বিশেষ করে সিরিয়া যেত, মিশর যেত, পারস্য এবং ভারতবর্ষের বিভিন্ন নগরে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত। ফলে বাণিজ্যের সাথে জড়িত শ্রেণীর অর্থনৈতিক অবস্থাটা তোমার অনেক ভালো ছিল। এই সময় সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসেবে তোমার যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল যে মক্কা আর মদিনা, ঠিক আছে? তো মদিনার সাথে আসলে ইয়েমেন আর সিরিয়ার যে বাণিজ্য পথের একটা সংযুক্তি ছিল, সেই সংযুক্তিটা থাকার কারণেই তোমার এই মক্কা মদিনার সাথে তোমার কি বাণিজ্যিক গুরুত্বটা তোমার অনেক মানে বাণিজ্যিক যে যোগাযোগ, সেই যোগাযোগ ব্যবস্থাটা অনেক ইজি ছিল। এবং মক্কা এবং মদিনার যে বাণিজ্যিক পরিবেশ, সেই পরিবেশের খুব গুরুত্ব ছিল। মক্কার তুলনায় তোমার মদিনার যে প্রাকৃতিক পরিবেশ, সেটা একটু ভালো ছিল, যে কারণে এখানে কিছু লোক কৃষিকাজের সাথেও তোমার জড়িত ছিল। তাছাড়া তোমার যে তায়েফ নগরীর কথা আমি বলেছিলাম, সেই তায়েফে তোমার কৃষি পণ্যগুলো উৎপাদন হতে বলে তোমার জানা যায়। তবে এই প্রাক ইসলামী আরবে কৃষি ব্যবস্থাটা আসলে তেমন আর আসলে বেশি গুরুত্ব পায়নি। কারণ ওখানে অধিকাংশ ভূমি তোমার কি অনুর্বর ভূমি। আর যে ভূমিতে তোমার উর্বর জমি আছে, আসলে সেখানেই কিন্তু তোমার অনেকেই তোমার কৃষিকাজের সাথে লিপ্ত ছিল। আসলে শিল্প, হ্যাঁ। তো আসলে প্রাক ইসলামী বা জাহিলিয়া যুগে এক শ্রেণীর লোক ছিল যারা মূলত
বিভিন্ন দেব-দেবীর মূর্তি তৈরি করত এবং দেব-দেবীর মূর্তি তৈরিটাকেই তোমার নিজের পেশা হিসেবে গ্রহণ করেছিল। দেখো আমরা জানি যে ওই সময় তোমার যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন, তখন তোমার ওই আমাদের যে পবিত্র কাবা গৃহ, সেই কাবা গৃহের মধ্যে ৩৬০টি মূর্তি ছিল। তো তখন এই আনাচে কানাচে মক্কা মদিনা তায়েফ সহ যে আহ, আরবের বিভিন্ন শহর ছিল, সেই শহরগুলোতে তোমার অনেক মূর্তি ছিল। এই মূর্তিগুলো আসলে এই জন্য এই মূর্তি কারা বানাতো? এই মূর্তি এক শ্রেণীর লোকেরা বানাতো, যেটাকে তাদের প্রধান পেশা হিসেবে তারা গ্রহণ করেছিল। এটাই আসলে দেখো, যারা মূর্তি এবং ভাস্কর্য নির্মাণে দক্ষ ছিল, আহ, উম, তারা আসলে এই কাজগুলো করত। তারপর পৌত্তলিক সমাজে তারা বেশ মর্যাদাও লাভ করত। মূর্তি ও ভাস্কর্য নির্মাণ শিল্পের সাথে তোমার এই সময় তারা আরো মানে কিছু জিনিস তৈরি করত, যেমন নিত্য ব্যবহৃত যে জিনিসপত্রগুলো, সেগুলো তারা তৈরি করত। এবং সেই সাথে তারা আর একটি জিনিস তৈরি করতো, সেটা হলো তোমার যুদ্ধাস্ত্র। হ্যাঁ, যুদ্ধের জন্য যে অস্ত্রগুলো প্রয়োজন হতো, সেগুলো তোমার এই যে শিল্পকর্মী যারা বা আছে, তারাই কিন্তু তোমার নির্মাণ করত। তারা এইগুলো আমদানি করতো না, তারা নিজ দেশেই তোমার এইগুলো তৈরি করত। আসলে এই মরুময় এবং অনুর্বর যে আরব ভূমি ছিল, এই আরব ভূমি কৃষির জন্য অনুপযোগী ছিল, ফলে সেখানকার অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। তারপর তোমার যে সামাজিক অবস্থার কথা বললাম, তখন আসলে সেই সমাজ ব্যবস্থায় কোনো নিয়ম কানুন বিধিবিধান না থাকার কারণে আসলে যে যার মতো স্বেচ্ছাচারিতা চলতো এবং যে যার মতো তোমার জীবিকা নির্বাহ করত। আসলে এখানে আমি এর আগের ক্লাসে হয়তো তোমাদের বলেছিলাম যে আসলে ওই প্রাক ইসলামী আরবের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, সেটা হলো যে গোত্রপ্রীতি। আসলে এক গোত্র আরেক গোত্র থেকে পৃথক ছিল। হ্যাঁ, কিন্তু তোমার এক গোত্র আরেক গোত্রকে দুশমন মনে করতো, কিন্তু যখনই তোমার নিজ গোত্রের মধ্যে তোমার ঝগড়াঝাটি হতো, তখন কিন্তু তোমরা দেখে থাকবে বা শুনে থাকবে যে আসলে তারা অতি সহজেই সেটা মীমাংসা করে দিত। তাদের মাঝে এতই গোত্রপ্রীতি ছিল যে আসলে গোত্রের প্রয়োজনে নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে তারা ত্যাগ করে দিত। তো এই যে একটা মানে একটা আন্তরিকতা, সেই আন্তরিকতাটা তোমার কিন্তু গোত্রপ্রীতি বা গোত্রের প্রতি, যে গোত্রের সদস্যদের প্রতি একটা আন্তরিকতা, সেই আন্তরিকতাটা কিন্তু তাদের মধ্যে ছিল। এগুলো ছাড়াও তোমার তারা মানে তাদের যে অতিথি পরায়ণতা, তেজস্বিতা তেজস্বিতা, তারপর হলো তোমার স্বাধীনতা প্রীতি, উদারতা, নিঃসংকোচবোধ, সাহসিকতা প্রভৃতি কিছু মহৎ গুণের সমন্বয়ও তাদের মাঝে কি ছিল। তোমার ওই বিভিন্ন ঐতিহাসিকগণ বলেন যে আরবদের মতো আসলে অতিথি পরায়ণ জাতি পৃথিবীতে খুবই দুর্লভ। অতিথি পরম শত্রু হলেও তারা নাকি তখন প্রতিশোধ গ্রহণ করতো না। মানে সব খারাপের মাঝে আসলে কিছু মানে এই যে গুণাবলীগুলো, এইগুলো কিন্তু ভালো গুণাবলী। এই গুণাবলীগুলো তাদের মাঝে অনেকটা দেখা যেত। তো দেখো, আমাদের যে পরবর্তী ক্লাসের আলোচনার বিষয় হবে প্রাক ইসলামী আরবের যে রাজনৈতিক অবস্থা ও আম, সেটা এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা। অর্থাৎ প্রাক ইসলামী আরবের রাজনৈতিক অবস্থা কেমন ছিল এবং সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল, আমরা সেটা নিয়ে আলোচনা করব আমাদের যে পরবর্তী ক্লাস, সেই পরবর্তী ক্লাসে। তবে আজ এখানেই আমাদের ক্লাস শেষ করতে হবে। মহান সৃষ্টিকর্তা তোমাদের নিরাপদে ও সুস্থ রাখুক, এই কামনাই করে আল্লাহ হাফেজ।